ফ্যামিলি কার্ডের জন্য 14,000 কোটি টাকা বরাদ্দ জানালেন অর্থমন্ত্রী। ডিসেম্বরের মধ্যে পরিমার্জিত বই পাবে শিক্ষার্থীরা, বললেন শিক্ষামন্ত্রী। ডিসেম্বর অর্থাৎ বড়দিনের আগেই আমরা শিক্ষার্থীদের হাতে তাদের বই পৌঁছে দেব। সীমান্তে উত্তেজনা বাড়ছে। লালমনিরহাটের শ্রীরামপুরে 5 জনকে পুশিনের চেষ্টা বিএসএফ এর। কুড়িগ্রামে 9 জন শূন্য রেখায়, সতর্ক অবস্থানে বিজিবি। হামের টিকাদান কর্মসূচি সফল হওয়ায় কমেছে সংক্রমণ, দাবি স্বাস্থ্যমন্ত্রী। রাত দিনের লাইসেন্স বাতিল চ্যালেঞ্জ করে রিট। যুদ্ধবন্ধে ইরান যুক্তরাষ্ট্র ঐতিহাসিক শান্তি চুক্তি চূড়ান্ত সই শুক্রবার। হরমুজ থেকে অবরোধ তুলে নেয়ার ঘোষণা ট্রাম্পের। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি ও 2 জনকে হত্যা মামলার রায় হবে 28 জুন। যুক্তিতর্ক শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 সদস্যের বিচারিক প্যানেল এদিন ধার্য করেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ধার্য হলো এ মামলার রায়ের দিন। এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মোট আসামি 5 জন। এর মধ্যে একমাত্র গ্রেফতার আসামি সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার। আমরা আজকে আর্গুমেন্ট করে দেখিয়েছি, বুঝিয়েছি যে তার এই বক্তব্য গ্রহণযোগ্য নয়, এবং আমরা বিশ্বাস করি যে আমাদের আর্গুমেন্টটা ট্রাইব্যুনাল গ্রহণ করেছে। এবং আমরা আজকে এটাও বলেছি যে চঞ্চল চন্দ্র সরকার যেভাবে একটা নিষ্পাপ নিরীহ একটা নির্দোষ মানুষকে অহেতুক গুলি করেছে, কোনো কারণ ছিল না, তো আমরা বলছি যে এটা কোনো মানসিক বা মানবীয় আচরণ হতে পারে না, এটা কোনো মানুষের আচরণ হতে পারে। তো সেই কথাগুলো আমরা বলেছি। আমরা বিশ্বাস করি যে আমাদের আর্গুমেন্ট ট্রাইব্যুনাল গ্রহণ করেছে এবং আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করেছি। বিচার বিভাগের পৃথক সচিবালয়ের রায়ের বিরুদ্ধে শুনানির জন্য আপিলের সারসংক্ষেপ জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ ও রিটকারী আইনজীবী। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ও রিটকারী আইনজীবী শিশির মনির। মঙ্গলবার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বেঞ্চে আপিলের শুনানি হতে পারে। এর আগে গেল বছর 25 আগস্ট হাইকোর্টে রিট করেন আইনজীবী শিশির মনির। পরে 1 সেপ্টেম্বর হাইকোর্ট সংবিধানের 116 অনুচ্ছেদকে অসাংবিধানিক ঘোষণা করে। 3 মাসের মধ্যে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেন। এ রায়ের পর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট সচিবালয় কাজও শুরু করে। তবে বর্তমান সরকার অধ্যাদেশটি আইনে পরিণত না করায় বাতিল হয়ে যায় সুপ্রিম কোর্ট সচিবালয়। 2026-27 অর্থ বছরে ফ্যামিলি কার্ডের জন্য 14,000 কোটি টাকা বরাদ্দ রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে সচিবালয়ে ফ্যামিলি কার্ড নিয়ে বৈঠক শেষে কথা জানান তিনি। বলেন, এই প্রথম কোনো প্রকল্পে দলীয় লোককে দায়িত্ব দেওয়া হচ্ছে না। দেশের দরিদ্র পরিবারের জীবনযাপনের মানোন্নয়নের জন্য এই প্রকল্প। দায়িত্ব সঠিকভাবে পালন করার তাগিদ দেন অর্থমন্ত্রী। সরকারের এত বড় ব্যয়ের প্রোগ্রাম কতটা সঠিক এবং সুষ্ঠুভাবে হচ্ছে তা মনিটর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী। ফ্যামিলি কার্ডের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে সেই বাড়ির গিন্নিকে ক্ষমতায়ন করা, তার জীবনযাত্রার মানের মধ্যে একটা পরিবর্তন আনা, পরিবারের সমাজে তার একটা সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়া। প্রথম দিকে ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করতে হবে। স্থিতিশীল হওয়ার পরে তারপরে একবারে স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব। এবছরের 25 ডিসেম্বরের আগেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে নতুন বই, জানিয়েছেন শিক্ষামন্ত্রী নম এহসানুল হক মিলন। মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন করে একথা বলেন তিনি। বলেন, 2028 সালের শিক্ষাবর্ষ নতুন কারিকুলামে এবং নতুন সিলেবাসে শুরু হবে, যেখানে 6ষ্ঠ শ্রেণীতে যুক্ত হতে যাচ্ছে কারিগরি শিক্ষা। তিনি বলেন, কারিগরি শিক্ষাকে বাদ দিয়ে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা সম্ভব নয়, তাই দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে কাজ করছে সরকার। এবং এই যে গ্যাপ রয়েছে আমাদের এসএসসি, এইচএসসি এবং ইউনিভার্সিটি এডুকেশনে, এই গ্যাপগুলোকে আমরা সমন্বয় সাধন করছি। ডিসেম্বর অর্থাৎ বড়দিনের আগেই আমরা শিক্ষার্থীদের হাতে তাদের বই পৌঁছে দেব। সীমান্তে আজও অবৈধ পুশিন চেষ্টা অব্যাহত রয়েছে। লালমনিরহাটের পাটগ্রামের শ্রীরামপুর সীমান্তে 5 জনকে পুশিনের চেষ্টায় ব্যর্থ হয়ে ককটেল বিস্ফোরণ করে বিএসএফ। কুষ্টিয়ার প্রাগপুর সীমান্তে পুশিন করা 12 জনকে 4 দিন পর ফেরত দেয় বিএসএফ। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টার শিকার 9 জন এখনও শূন্য রেখার কাছে অবস্থান করছেন। কঠোর অবস্থানে আছে বিজিবি ও গ্রামবাসী।
সীমান্তে প্রতিনিয়ত বাড়ছে উত্তেজনা। পুশিনের জন্য একের পর এক অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসএফ, আর প্রতিহত করতে কঠোর অবস্থানে বিজিবি ও স্থানীয়রা। লালমনিরহাটের পাটগ্রামের রামপুর সীমান্তে কাঁটাতারের বেড়ার আলো নিভিয়ে 5 জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। এ সময় ঢাল হয়ে দাঁড়ায় বিজিবি ও গ্রামবাসী। পরে বিএসএফ ব্যর্থ হয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টার শিকার 9 জন এখনো শূন্য রেখার কাছে অবস্থান করছেন। এ বিষয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। ছোট শিশু আছে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর সীমান্তে পুশিন করা 12 জনকে 4 দিন পর ফিরিয়ে নিয়েছে বিএসএফ। আর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে পুশিনের জন্য ফেলে রাখা বৃদ্ধকেও রবিবার রাতে ফেরত নিয়ে গেছে বিএসএফ। এদিকে পুশিন ঠেকাতে মৌলভীবাজার, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ দেশের অন্যান্য সীমান্তবর্তী এলাকায় কঠোর অবস্থানে রয়েছেন বিজিবি ও গ্রামবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পুশিনের আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব কুষ্টিয়ায় সহকর্মী মাহতাবুদ্দিন লালনের কাছে। লালন, সীমান্তে আজকে কি চিত্র দেখছেন? জি, সীমান্তের সর্বশেষ যে চিত্র সেটি হচ্ছে যে গত শুক্রবার ভোরে বাংলাদেশে পুশিন করা 12 জন নারী, পুরুষ এবং শিশুকে কিন্তু আজকে সকাল 11টা 20 মিনিটের দিকে ভারতের ভূখণ্ডে ফেরত নিয়ে গেছে বিএসএফ এবং ভারতীয় নাগরিকরা। স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং বিজিবি সূত্র বলছে যে গত শুক্রবার রাতে এই 12 জনকে বাংলাদেশ অভ্যন্তরে পুশিন করে বিএসএফরা। বিএসএফ সদস্যরা এই পুশিন করার পরেই কিন্তু আসলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে এবং স্থানীয়দের মাধ্যমে কিন্তু বিজিবি এই 12 জনকে সীমান্তের সৈন্য রেখায় ফেরত পাঠায় এবং তারা প্রায় গত শুক্রবার ভোরবেলা থেকে আজকে সকাল 11টা 20 মিনিট পর্যন্ত এই সৈন্য রেখাতেই অবস্থান করছিলেন এবং এই তারা যাতে কোনোভাবেই বাংলাদেশের আভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই ব্যাপারে কিন্তু আসলে বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দা যারা সীমান্তের বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু আসলে কড়া নজরদারিতে রাখছিলেন। এর মধ্যে কিন্তু আসলে বিএসএফ এবং বিজিপির কোম্পানি কমান্ডার পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয় গত শনিবার। সেই বৈঠকে কিন্তু আসলে 47 বিজিপির যিনি সহকারী পরিচালক নুরুল হুদা, তিনি আসলে প্রস্তাব রাখেন বিএসএফ এর কাছে তারা যেন অতি দ্রুত এই 12 জনকে তাদের দেশের আভ্যন্তরে নিয়ে যায়। পরে পক্ষান্তরে কিন্তু আসলে বিএসএফ তারা উল্টো দাবি করেন যে আসলে তারা ভারতীয় নাগরিক নয় এবং তাদের কাছে যে কাগজপত্র বা তাদের যে পরিচয়পত্র সেটি নিশ্চিত হওয়ার পরেই তারা ব্যবস্থা গ্রহণ করবেন। এই অবস্থাতে কিন্তু আসলে 2 দিন পরে আজকে সকাল 11টা 20 মিনিটে কিন্তু এই 12 জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ এবং ভারতীয় নাগরিকরা। আমি 47 বিজিবির যিনি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনির সাথে কথা বলেছি। তিনি বলছেন যে আমরা আসলে কোনোভাবেই এই ধরনের পুশিন বা অবৈধ বা গায়ের জোরে যে পুশিন বা রাতের আধারে যে মানুষকে এইভাবে ভারত থেকে বাংলাদেশ অভ্যন্তরে পাঠানো হচ্ছে এটি কোনোভাবেই বিজেপি মেনে নেবে না। পাশাপাশি যারা সীমান্তের বাসিন্দা রয়েছেন তাদের সাথেও আমি কথা বলেছি, তারাও বলছেন যে আসলে পুশিনের যে বিষয়টি হচ্ছে সেটি তারা কোনোভাবেই বরদাস্ত করবেন না। সীমান্তে তাদের সতর্ক অবস্থান রয়েছে, তারা নজরদারি রাখছেন, কোনোভাবেই যেন একজন মানুষও দেশের ভিতরে এভাবে তারা পুশিন করতে না পারেন সেই ব্যাপারটি তারা আসলে নজরদারিতে রেখেছেন। তো এই ছিল কুষ্টিয়া সীমান্তের চিত্র। ফিরে যাচ্ছি কুড়িগ্রামে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী সূর্য। সূর্য, আপনি জানাবেন কুড়িগ্রাম সীমান্তের সর্বশেষ কি চিত্র আপনি দেখছেন, সর্বশেষ তথ্য কি আছে আপনার কাছে? ধন্যবাদ লালন, আপনি যেটা বলছিলেন কুড়িগ্রামের পরিস্থিতি গতকাল ভোর 4টায় রৌমারী উপজেলার গয়টাপাড়া এবং ভন্দুর সীমান্তে দিয়ে যে 9 জন নারী, শিশু ও পুরুষ ওখানে পুশিনের চেষ্টা করা হয়েছে। এই পুশিনের যাদেরকে চেষ্টা করা হয়েছে তারা সীমান্তের শূন্য রেখায় এখনো অবস্থান করছে
এবং একদিকে বিএসএফ অবস্থান করছে এবং অপরদিকে বিজিবি এবং গ্রামবাসী অবস্থান করছে। সীমান্তে কড়া পরিস্থিতির আমরা লক্ষ্য করছি যে বিজিবি বিভিন্ন জায়গায় তারা নজরদারি রাখছে এবং টহল জোরদার করেছে। তারা কোনোভাবেই অবৈধভাবে এই পুশিনকে তারা মেনে নিতে রাজি নয়। এই কারণে গতকাল থেকে প্রায় 34 ঘন্টা এই 9 জন মানুষ সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে এবং বিএসএফ থেকে কোনো ধরনের উদ্যোগ না নেয় তারা সেখানেই অবস্থান করছে। এদিকে বিএসএফ থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। বিজিবি থেকে গতকাল পতাকা বৈঠকের পর তারা অস্বীকৃতি জানায় যে তারা পুশিন করেনি, ফলে এক পতাকা বৈঠক ব্যর্থ হয়ে যায়। তারপর থেকে এই 9 জন সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে। এই ছিল কুড়িগ্রামের সর্বশেষ অবস্থা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুবা, আপনার কাছে। দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি সফল হওয়ায় কমেছে সংক্রমণ, দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। সোমবার তামাকমুক্ত দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এনটিসিতে আয়োজিত সেমিনারে যোগ দিয়ে তিনি একথা বলেন মাদকের বিরুদ্ধে সচেতন না হলে সমাজ ধ্বংস হয়ে যাবে। মাদকের বিরুদ্ধে আইন আরও কঠোর করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। কার্বন মনোক্সাইড ধ্বংস হচ্ছে, প্রতি 300টি সিগারেট তৈরি। এটা থেকে আসলে জাতিকে মুক্ত করা, এই যে অনেকগুলি আইন আমাদের দেশে হয়েছে, কিন্তু সত্যিকার ভাবে এই আইনকে প্রতিপালন করার লক্ষ্যে আরো আন্দোলন করতে হবে, আমাদের আরো সংঘবদ্ধ হতে হবে, আমাদের শিক্ষিত সমাজকে, আমাদের ডাক্তার মহলকে, আমাদের সবার এটার বিরুদ্ধে সচেতন না হলে সমাজ তো ধ্বংস হয়ে যাবে। আদিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দের রিট দায়ের করেন। এর আগে গত 11 জুন রাজধানীর মগবাজারের আদিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয় তারা চাইলে 30 দিনের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে। গত 27 মে ভোরে হাসপাতালটির পোস্ট অপারেটিভ ওয়ার্ডে 1 থেকে 3 দিন বয়সী 6 নবজাতকের মৃত্যু হয়। বর্তমান সরকার গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগকে এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। দুপুরে রাজধানীর তথ্য ভবনের ফ্যাসিবাদ মোকাবিলায় গণমাধ্যমের ব্যর্থতা শীর্ষক সেমিনারে একথা জানান তিনি। এসবে গণমাধ্যমে ভিন্ন মতের চর্চা, বহু মতের সহাবস্থান এবং সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন তথ্যমন্ত্রী। স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় সাংবাদিক সমাজকে অংশীদার হওয়ারও আহ্বান জানান তিনি। বলেন, গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের আয়না, তাই গণমাধ্যমকে আরো শক্তিশালী, স্বাধীন ও দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমানের চলমান যে গণমাধ্যম কমিশন গঠন করার তৎপরতা, নিঃসন্দেহে তা অনেক বেশি বেগবান হচ্ছে। গণমাধ্যম সমাজের এবং রাষ্ট্রের আয়না, অতএব গণমাধ্যমকে অবশ্যই নিখুঁত হতে হবে। আগামী 27 জুলাই চালু হচ্ছে ঢাকা নারিতা ফ্লাইট, জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। সকালে সচিবালয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নারিতা ফ্লাইট পুনরায় চালু করা নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বলেন, জাপান বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করতে 30 জুনের মধ্যে ঢাকা নারিতা ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়, কিন্তু নানান সীমাবদ্ধতায় সেই সময়ের মধ্যে ঢাকা নারিতা ফ্লাইট চালু সম্ভব হয়নি। এ সময় বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, রাজনৈতিক কারণে বিগত কয়েক বছরে বন্ধ হওয়া ফ্লাইটের মধ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ মধ্যপ্রাচ্যের অনেক ফ্লাইট চালু করা হবে। 1 জুলাই ঢাকা নারিতা ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত করে রাখা হয়েছিল। আমরা 30 জুনে যেটা বলেছিলাম সেটা অন টাইমে আমরা করতে পারছি না, বিকজ জাপান সিভিল এভিয়েশনের কিছু ফর্মালিটি যে কারণে কমিটমেন্ট করেছি সেটা ইনশাআল্লাহ 27 জুলাইয়ের মধ্যে আমরা শুরু করব। পলিটিক্যাল কারণেই কিন্তু বন্ধ হয়েছে। আমাদের যখন ফ্লাইটটা লাভ করছিল, প্রথম দিকে আমরা কিছু লস করেছি, রান করেছি, ব্রেক ইভেন এসেছি। তারপরে যখন 3-4 মাস পর পর লাভ হচ্ছিল, তখনই কিন্তু ফ্লাইটটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভা কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় নগর পরিকল্পনা, স্মার্ট ট্রাফিক সিস্টেম, সড়ক নিরাপত্তা এবং জনভোগান্তি কমানোর বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দেশের অর্থনীতি, কর্মঘণ্টা এবং নাগরিক জীবনের উপর যানজটের প্রভাব বিবেচনায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর
গুরুত্ব আরোপ করা হয়েছে। বৈঠকে রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে ক্রমবর্ধমান যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। সরকারি সফর বাতিল করে দিল্লি থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এর আগে ইন্ডিয়ান ওশান অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে অংশ নিতে রবিবার বিকেলে ঢাকা ছাড়েন তিনি। দিল্লি পৌঁছালে দেশটির ইমিগ্রেশনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানের প্রবেশাধিকার নিয়ে জটিলতা দেখা দেয়। কয়েক ঘন্টা অপেক্ষার পর তিনি ঢাকার পথে রওনা হন, যদিও এ বিষয়ে দূতাবাস বা সংশ্লিষ্ট কারো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুরনো মেয়াদোত্তীর্ণ গাড়ি এবং অদক্ষ চালকদের জন্য দেশে সড়ক দুর্ঘটনা কমছে না। প্রতি বছর গড়ে মারা যাচ্ছেন 5,000 মানুষ। এমন তথ্য সড়ক পরিবহন মন্ত্রী জানান। বিশ্ব ব্যাংকের সহায়তায় 2800 কোটি টাকার প্রকল্প শুরু হয়েছে সড়ক দুর্ঘটনা বন্ধে। নামছে নতুন বাস, প্রশিক্ষণ দেওয়া হবে চালকদেরও। এদিকে এ সরকারের মেয়াদেই মনোরেলে চড়তে পারবে ঢাকার মানুষ। শেষ হয়েছে সম্ভাব্যতা যাচাই, তবে 6টি রুটে। এসব বিষয়ে সহকর্মী শাহানাজ ইয়াসমিন কথা বলেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সাথে। বিস্তারিত দেখুন রিপোর্টে। দুর্ঘটনাকে কি নিশ্চিত হিসেবে নেওয়া যায়? একবার 5,000 ক্রস করেছে, প্রত্যেক বছর সড়ক দুর্ঘটনায় মারা যায়। এই দুটি কারণ আমার কাছে চিহ্নিত হয়েছে। একটা হচ্ছে আপনার যানবাহন ফিটনেস একটা অভাব, চলাচলের অনুপযুক্ত যানবাহন আমাদের রাস্তায় প্রচুর। আমরা বিআরটির থেকে তাদের ফিটনেস দেই না, তারপরে সেই গাড়ি চলছে, যে কোনো ব্যবস্থাপনায় চলছে। এইটা প্রথম সরাতে হবে। অর্থাৎ চলাচলের অযোগ্য যানবাহনের সংখ্যা বাংলাদেশে অনেক। দ্বিতীয়ত হচ্ছে ড্রাইভারদের দক্ষতা, যোগ্যতা এবং সচেতনতা। এই দুটি জায়গা। 3 নম্বরে জনে বলেন আমাদের জনগণের অসচেতনতা রয়েছে। আমরা মহাসড়কে যত্রতত্র চলছি, আমরা অনেক সময় ট্রাফিক সিগন্যাল মানতে চাচ্ছি না। আমরা মহাসড়কের সাথে লিঙ্ক আপ যে রোডগুলি আছে, কোনো কিছু বিবেচনা না করেই তাতে যে কোনো গতিতে এসে উঠতে চাচ্ছি। আবার এটাও ঠিক যে অনেক জায়গায় মহাসড়কে ওঠার ক্ষেত্রে 90 ডিগ্রিতে রাস্তাগুলি যুক্ত হয়েছে, সংযোগ সড়কগুলি। এটা হওয়া উচিত লেফট লাইনে, যে আপনি এসে লেফট লাইনে চলে যাবেন। সেভাবে আমাদের হয়নি। বিশ্বব্যাংকের সহায়তায় আমরা এই সমস্যাগুলি সমাধান করবার জন্য প্রায় 2800 কোটি টাকার বড় প্রজেক্ট নিয়েছি। তার এবছরে মনে হয় 800 কোটি টাকা ব্যয় হবে, অনুমোদিত হয়েছে। তো সেখানে ড্রাইভারদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। হাইওয়েতে সুপারভিশন বাড়ানোর জন্য, যেটাকে বলা হয় হাইওয়ে পুলিশের যানবাহন, তাদের লোকবল দক্ষতা বাড়ানোর আছে। আমরা বাজারগুলি একটা ওখানে এক্সেস কন্ট্রোল করতে চাই। বাজারগুলি, যে অঞ্চলে বাজারগুলি আছে, হাইওয়েতে এক্সেস কন্ট্রোল নিয়ে আসতে চাই। এরকম বেশ কিছু পরিকল্পনা আমি নিয়েছি। আমার বিশ্বাস ওই পরিকল্পনাগুলি বাস্তবায়ন হলে আমাদের এই সড়ক দুর্ঘটনার যে সংখ্যা সেটা কমে আসবে। মনোরেলের কথা বলছিলেন, ওটা কবে নাগাদ শুরু হতে পারে? একই সাথে মেট্রো রেল নিয়ে আপনার পরবর্তী পরিকল্পনা কি? না, মেট্রো রেল আমরা শুরু করে দিয়েছি। লাইন 1, লাইন 5। লাইন 5 এর আবার দুটো পার্ট আছে, নর্থ সাউথ, লাইন 2, লাইন 4। এটা আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে বাজেটও দেখবেন অর্থ রেখেছি। মেট্রো চলমান। মনোর কথা যেটা বলেছেন, মনো যখন প্রাইম মিনিস্টার বললেন এবং আমরা যেন মনোরেল বাস্তবায়নের উদ্যোগ নিলাম, একটা জটিলতা হলো যে আমাদের ডিটিসিএ ঢাকার যে মাস্টার প্ল্যান তাতে মনোরেল নেই। তখন আমার ডিটিসিএতে এই মনোরেলকে যুক্ত করতে হলো। এই যুক্ত করার কাজটি ইতিমধ্যে আমরা 6টা অ্যালাইনমেন্ট চূড়ান্ত করেছি। এখন ডিটিসিএতে যেখানে অনুমোদন হয়ে 6টা অ্যালাইনমেন্ট চূড়ান্ত হলেই আমরা এটা বাস্তবায়ন করবার জন্য পরবর্তী ধাপে যাব। আপনার কবে প্ল্যান যে ঢাকার মানুষ মনোরেল উঠতে পারে এরকম? আমরা উঠাতে চাই। আমাদের যে সরকার আছেন, এই সরকারের সময় মানুষ মেয়াদ যে আছে নির্বাচিত করেছে, তখন তারা এই সমস্ত যোগাযোগ ব্যবস্থায় চড়বে, দেখবে এবং সুফল পাবে। এইটুকু বলছি আপনাকে, আমাদের সরকারের মেয়াদের মধ্যেই। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে দেশে পেঁয়াজ আমদানির প্রয়োজন হবে না বলেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি আরো বলেন, আগামী 3 বছরের মধ্যে বাংলাদেশ পাট বীজে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হবে। সকালে রাজধানীতে স্মার্ট কৃষিতে সরকারি বিনিয়োগ বিষয়ক বিশ্ব ব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আগামী 1 থেকে 2 বছরের মধ্যে দেশ জুড়ে 2000 মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে।
কৃষক যেন উৎপাদনের স্বাদ উপভোগ করতে পারে। তো আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি আগামী 2 বছরের ভিতরে, এর ভিতরে আমরা পাইলটিং করে ফেলেছি। ভেজিটেবল কোল্ড স্টোরেজটা প্রতিটা জেলাতে করা সম্ভব নয়। সাধারণত বাজেট ঘোষণার পরে অস্থির হয়ে ওঠে নিত্যপণ্যের বাজার, তবে এবার উল্টো চিত্র। 26-27 অর্থ বছরের বাজেট প্রস্তাবনার পর থেকে বাজারে বাড়েনি নিত্যপণ্যের দাম, বরং কমেছে। ব্যবসায়ী ও রপ্তানিকারকরা বলছেন বাজেটে 7টি পণ্যের কর কমানোর ইতিবাচক প্রভাব পড়বে আমদানি ও বাজারজাতকরণে। তবে সারা বছর বাজারে স্থিতিশীল রাখতে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বাজেট মানেই করের বোঝা, নিত্যপণ্যে দামে ঊর্ধ্বগতি, না বিশ্বাস জনজীবনে। তবে বাজেট ঘিরে সাধারণ মানুষের চিরচেনা এই অভিজ্ঞতা এবার অনেকটাই পাল্টেছে। প্রতি বছর বাজেট প্রস্তাবের দিন থেকেই অস্থির হয়ে ওঠে নিত্যপণ্যের বাজার। প্রস্তাবিত বাজেটে শুল্ক না বাড়ালেও বাজারে দাম বেড়ে যায় বেশিরভাগ পণ্যের। কিন্তু এবারের চিত্র ভিন্ন। রবিবার বাজার ঘুরে দেখা গেল বেশিরভাগ পণ্য বিক্রি হচ্ছে আগের দামে, কমেছে কিছু পণ্যের দাম। কারওয়ান বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 32 থেকে 33 টাকায়। 3 দিন আগেও যা ছিল 35 টাকা। 2 টাকা কমে আলু বিক্রি হচ্ছে 22 থেকে 23 টাকায়। 5 থেকে 10 টাকা কমেছে সব ধরনের সবজির দাম। আমরা প্রতি বছর দেখি বাজেটের পরে বাজার যে উচ্চমুখী হয়, ঊর্ধ্বমুখী হয়, সেটা আজকে পরিলক্ষিত হচ্ছে না। বিগত সরকার থেকে অনেক ভালো। এখন একটু সময় দিতে হবে, মানে হচ্ছে বাজেটটা ইফেক্টটা আমরা হঠাৎ করে এক্সপেক্ট করাটা ঠিক হবে না। প্রস্তাবিত বাজেটে ধান, চাল, গম, আটা, গবাদি পশু, হাঁস, মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল ও বীজ সহ বিভিন্ন কৃষি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপর উৎসের কর কমানো হয়েছে 5, 2 ও 1% থেকে কমিয়ে যা 0.5% করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে পণ্য আমদানি ও বাজারজাতকরণ পর্যায়ে করের চাপ কমবে। বাজেটের পরে আমাদের এই চালের বাজারে এখন পর্যন্ত কোনো প্রভাব পড়ে নাই। সরকার এটা মোটামুটি ভালো কাজে করছে, মার্কেট নিয়ন্ত্রণে আছে দ্রব্যমূল্য। সরকারের উচিত এই বাজেট পাশের মাধ্যমে এই প্রস্তাবকে দ্রুত বাস্তবায়ন করা এবং বাজারে একটা সুন্দর ব্যবস্থাপনা গড়ে তোলা। অর্থনীতিবিদদের মতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের এই উদ্যোগ ইতিবাচক। এতে মূল্যস্ফীতি কমিয়ে আনা সহজ হবে সরকারের জন্য। একেবারে যারা নিম্ন আয় মানুষ, সীমিত আয়ের মানুষ, তাদের যে কনজামশন বাস্কেটে যে পণ্যগুলো আছে বা সেগুলো আছে, তো সেগুলোর ক্ষেত্রে যাতে করের বোঝাটা বেশি না হয় বা সেগুলোর দাম যাতে তাদের নাগালের মধ্যে থাকে, এটা তাদের পলিটিক্যাল কমিটমেন্ট ছিল। এবং এটা যদি না করে তাহলে সেক্ষেত্রে মূল্যস্ফীতি কমানো যাবে না। মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য পূরণ করতে চাইলে সরবরাহ স্বাভাবিক ঠিক রাখা বাজারের কারসাজি বন্ধ সরকারের আরও তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাজেটে নিত্যপণ্যের কর ছাড়কে ইতিবাচক হিসাবে দেখছেন অর্থনীতিবিদ ও সাধারণ মানুষ। তাদের মতে ইতিমধ্যেই দামের কিছুটা যে প্রবৃদ্ধি দেখা দিয়েছে তা স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে মূল্যস্ফীতির চাপ কমে সাধারণ মানুষের স্বস্তি ফিরবে বলেও আশা তাদের। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। আজ পহেলা আষাঢ়। মেঘের গুরু গুরু ডাক আর রিনিঝিনি বৃষ্টির শব্দ মহাবিষ্ট করতে প্রকৃতিতে এসেছে বর্ষাকাল। বর্ষা ঋতুকে স্বাগত জানাতে রাজধানী সহ সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে বর্ষা উৎসব। আষাঢ়ের প্রথম প্রহরে মেঘলা আকাশকে সঙ্গী করেই রাজধানীতে শুরু হয় বর্ষা উৎসব। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে রাগ সঙ্গীতের সুরে শুরু হয় মূল আয়োজন। উদযাপন পরিষদের ব্যানারে একক ও দলীয় গান, নৃত্য আর কবিতা আবৃত্তিতে মেতে ওঠেন সাংস্কৃতিক কর্মীরা। বর্ষার রূপ ফুটিয়ে তুলতে নারীদের পরনে ছিল নীল শাড়ি। একটা সবুজ পাতায় বা জলের উপরে যখন বৃষ্টির ছিটা পড়ে, বৃষ্টির ফোঁটা পড়ে, আপনার কেমন লাগে? আনন্দে নেচে ওঠে না মন? বর্ষা ঠিক তেমনই, বর্ষা আমাদের আবেগ আপ্লুত করে। আকাশের যে নীল রং বর্ষার সাথে আমাদের এই ড্রেস আপের যেমন মিল যায়, সে কারণে আমরা এই ড্রেস আপ করেছি। প্রতি ঋতুতেই দেখা যায় কিনা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো অনুষ্ঠান পালন করাই হয়, তো এর মধ্যে দিয়ে মানে ভুলে যাওয়া সম্ভব না। কেবল গান আর নাচই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় এই উৎসব থেকে সবার মাঝে ফলজ বনজ গাছের চারা বিতরণ করা হয়। প্রকৃতির কোন সময় কোন ফুল, কোন ফল, কোন গাছ পল্লবিত হয়, কোন ফুল হয়, কোন সময় হয়, এগুলো কিন্তু আমাদের শিশুরা আজকাল খুব একটা দেখে না। তারা কংক্রিটের জঙ্গলে বড় হচ্ছে,
আমরা এগুলো আয়োজনের মধ্য দিয়ে নাগরিক জীবনে এই বার্তাটাই পৌঁছতে চাই যে প্রকৃতি ছাড়া আমরা বাঁচব না। শহীদ মিনার ছাড়াও বাংলা একাডেমি এবং ধানমন্ডি রবীন্দ্র সরোবরের বিভিন্ন সংগঠনের উদ্যোগে মুখর হয়ে ওঠে আষাঢ়ের প্রথম সকাল। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। দীর্ঘ প্রায় 4 মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে শান্তি চুক্তিতে পৌঁছাতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। চুক্তি স্বাক্ষরের পর হরমুজ থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তি স্বাক্ষর হবে শুক্রবার সুইজারল্যান্ডে। এদিকে দুই পক্ষের সিদ্ধান্তে স্বাগত জানিয়েছে বিশ্ব নেতারা। অন্যদিকে ইরানের শর্ত উপেক্ষা করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের আকাশে এখন বইছে শান্তির সুবাতাস। 4 মাসের রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করে চুক্তিতে পৌঁছাতে সম্মত ইরান যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তথ্য নিশ্চিত করেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এর পরপরই ট্রাম্পও বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। সেই সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর হরমুজ থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেন তিনি। প্রণালীকে টোল মুক্ত করার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। চুক্তিটি আগামী 50 বছরের জন্য মধ্যপ্রাচ্যকে মৌলিকভাবে বদলে দেবে বলে দাবি করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে দুপক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানান বিশ্ব নেতারা। ধারাবাহিকভাবে উত্তেজনা হ্রাস এবং এই সংঘাতের অবসানের আহ্বান জানিয়ে এসেছি। সামরিক সংঘাতের অবসান শুধু ওই অঞ্চলের জনগণের স্বার্থেই নয়, বরং সমগ্র বিশ্বের স্বার্থেও জরুরি। গণমাধ্যমের তথ্য বলছে দীর্ঘ 15 ঘন্টা আলোচনার পর চুক্তিতে পৌঁছাতে সম্মত হয় দুপক্ষ। এর মধ্যে লেবানন সংঘাত বন্ধ, হরমুজ খুলে দেওয়া সহ মোট 14টি বিষয় রয়েছে। চুক্তিতে বেজায় চটেছে তেল আবিব। দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বলেন, ইসরায়েল কোনো কলা প্রজাতন্ত্র নয়। তাদের নিরাপত্তার সিদ্ধান্ত অন্য কোনো দেশ চাপিয়ে দিতে পারে না। এর পরপরই ট্রাম্পের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লেবাননে হামলা চালায় আইডিএফ। প্রথম থেকেই চুক্তি করতে লেবাননে হামলা বন্ধের শর্ত দিয়েছে তেহরান। এর মধ্যে নেতানিয়াহুর এমন কর্মকাণ্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে কতটুকু প্রভাব পড়ে এটাই এখন দেখার বিষয়। আফরিন মৌ, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।